সেন্ট মার্টিনের দিনভর উজ্জ্বলতা স্তিমিত হয়ে এসেছে। বিকেলের সোনালি আলো ফুরিয়ে গিয়ে চারপাশে নেমেছে গোধূলির নরম আভা। উত্তাল ঢেউ একের পর এক ধেয়ে আসছে তীরের দিকে। ফেনিল সাদা রেখা এঁকে আবার ফিরে যাচ্ছে নিচের গভীরে। আকাশের পশ্চিম দিগন্ত লালচে কমলা আভায় জ্বলছে। অস্তগামী সূর্য বিদায়ের আগে তার সমস্ত সোনালি ভাণ্ডার উজাড় করে দিচ্ছে বিশাল জলরাশির বুকে। গোধূলি এই লগ্নে সমুদ্রের পার ঘেঁষে হেঁটে যাচ্ছে মায়া। পায়ের পাতায় নিচে নরম ভেজা বালুর স্পর্শ, চুলের সঙ্গে তাল মিলিয়ে ওড়নার প্রান্ত বাতাসের তীব্র চাপটাই উঠছে এলোমেলো ছন্দে। ওর আঙ্গুল শক্ত করে ধরে ছোট ছোট পা ফেলছে মেহেরান। ছোট্ট ছেলেটা উত্তেজনায় টকবক করছে। খালি পায়ে ভেজা বালুর উপর ছোট ছোট পদচিহ্ন রেখে এগিয়ে চলেছে বাচ্চা ছেলেটা। মাঝে মধ্যে আবার ভেসে আসা ঢেউয়ের স্রোতের স্পর্শে শিশুসুলভ উল্লাসে চিৎকার করে উঠছে, মামনি সমুদ্র এত বড় কেন? কারণ এটা পৃথিবীর সবচেয়ে বড় জলধারগুলোর মধ্যে একটা। সোনা, এই ঢেউগুলো কি রাগ করছে? না সোনা, ওরা খেলছে। দেখো কেমন দৌড়ে এসে আবার পালিয়ে যাচ্ছে। মেহরান গভীর মনোযোগে শুনছে, আবার পরক্ষণেই ছুড়ে দিচ্ছে নতুন প্রশ্ন। সমুদ্রে কি ডাইনোসর আছে? না, ডাইনোসর অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে। হাঙর আছে? হয়তো আছে, তবে আমাদের কাছাকাছি নেই। ওই যে দূরে আলো দেখা যাচ্ছে, ওটা কি? ওটা জাহাজের আলো বাবা। মেহরান বিস্ময়ে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে সেদিকে। কিছু দূর এগিয়ে বালুর উপর ছড়িয়ে থাকা শামুকের খোল, রঙিন প্রবালের টুকরো দেখে বাচ্চাটা থেমে দাঁড়ালো। এক মুঠো তুলে এনে মায়াকে দেখিয়ে বলল, এটা কি সুন্দর, এটা বাড়ি নিয়ে যাব আমি। একটা নিতে পারো, কিন্তু বাকিগুলো ওদের জায়গাতেই থাকতে দাও। সমুদ্রের জিনিস সমুদ্রেই সুন্দর। বাচ্চা ছেলেটা হাঁটতে হাঁটতে আরো অসংখ্য প্রশ্ন করে যাচ্ছে। মায়া ধৈর্য নিয়ে প্রতিটি প্রশ্নের উত্তর দিচ্ছে। ওদের পেছনে খানিকটা দূরত্ব রেখে হাঁটছে মেহেব। এক হাত প্যান্টের পকেটে গোজা। জড়ো হওয়ার চাপটাই ওর পরিধি ও শার্টের কলার উঠছে। দৃষ্টি স্থির, মায়ায় পরিচিত অবয়বে সে এখন তার কাছে অধরা। আজ সকাল 9:30টার দিকে ওর সেন্ট মার্টিনে এসে পৌঁছেছে। হোটেল চেকিং শেষে ফ্রেশ হয়ে একবারে রেস্ট করে লাঞ্চের পর ওরা ঘুরতে বেরিয়েছে। জাওয়াদার মধু হাঁটতে হাঁটতে ওদের থেকে অনেকটা সামনে এগিয়ে গেছে। বলা চলে এই মুহূর্তে ওরা তাদের দৃষ্টিসীমার বাহিরে অবস্থান করছে। মেহেব চেষ্টা করেছে যতটা সম্ভব নিজেকে স্বাভাবিক রাখতে, অথচ এই সন্ধ্যার আলোয় সমুদ্রের বিশালতার সামনে দাঁড়িয়ে তার ভেতরের শূন্যতা ক্রমেই প্রকট হয়ে উঠেছে। কিছু দূর এগিয়ে মেহেরান পিছন ফিরে চিৎকার করে বলল, চাচ্চু তুমি পিছনে হাঁটছো কেন? আমাদের সাথে আসো। মেহেব মৃদু হাসলো। আমি পাহারা দিচ্ছি যাতে ঢেউ তোমাদের নিয়ে যেতে না পারে। বাচ্চাটা কি বুঝলো কে জানে, তবে ও হেসে আবার সামনে তাকালো। মায়া একবার পেছন ফিরে তাকালো মেহেবের দিকে। তাদের দৃষ্টির স্থায়িত্বকাল মাত্র কয়েক সেকেন্ড। সেই দৃষ্টিতে একরাশ অনুচ্চারিত নীরবতা ছাড়া কিছুই মিলল না। উত্তাল সমুদ্র গর্জিয়ে উঠল। সূর্যের শেষ আলো ডুবে গেল দিগন্তের ওপারে। চারপাশে নেমে এলো নীলচে ধূসর আবেশ। মেহেব দৃষ্টি সরিয়ে সমুদ্রের কিনারা ঘেঁষে সারি সারিভাবে দাঁড়ানো বড় বড় রঙিন নৌকাগুলোর দিকে তাকালো। লাল নীল হলুদ রঙে রাঙানো কাঠের সেই নৌকাগুলো অন্ধকার নামার আগে শেষবারের মতো যাত্রী তুলছে। মাঝে মধ্যে মাঝিদের কণ্ঠ ভেসে আসছে ছন্দহীন সুরে। মেহেব নিম্নাষ্ট কামড়ে ধরে কিছু একটা ভাবলো। পরক্ষণেই এগিয়ে এসে কোমল ভঙ্গিতে মেহেরানকে কোলে তুলে নিল। নৌকায় চড়বে চ্যাম্প? বাচ্চা ছেলেটা প্রথমে চুপ করে থাকলেও পর মুহূর্তে উচ্ছ্বাসে ফেটে পড়ল। চড়বো, আমি বড় নৌকায় চড়বো চাচ্ছু, সমুদ্রের ভেতরে যাব। মায়ার সঙ্গে সঙ্গে হালকা ভাঁজ ফেলে বলল, এই সময়? এখন তো অন্ধকার নামছে, দরকার নেই, ঢেউ তো অনেক বড়। মেহেব স্থির চোখে একবার মায়ার দিকে তাকালো। পরক্ষণেই দৃষ্টি সরিয়ে শান্তস্বরে শুধালো, কিছুক্ষণেরই তো ব্যাপার, এত ভয় পাওয়ার কিছু নেই, শীঘ্রই ফিরে আসবো। মায়া প্রতি উত্তর করার পূর্বে মেহেব হাত বাড়িয়ে মায়ার হাতটা ধরে ফেললো। ওর হাত টেনে ধরে বড় বড় পা ফেলে সামনে এগিয়ে যেতে যেতে শুধালো, সবকিছুতে এত না করলে চলে বলো? দেখবে খুব ভালো লাগবে। আচমকা ওর হাত ধরাতে মায়া হকচকিয়ে গেল। দৃষ্টি চলে গেল ওর ধরে রাখা হাতটার দিকে। স্বাভাবিক নিয়মে হাতটা এখন ছাড়িয়ে নেওয়া উচিত, অথচ মায়ার কেন যেন ইচ্ছে করলো না। ও নীরবে তাল মিলিয়ে হেঁটে চলল মেহেবের সঙ্গে। ওরা নৌকার কাছাকাছি পৌঁছাতেই দেখলো কয়েকজন মাঝি মাথায় গামছা বাঁধা অবস্থায় দাঁড়িয়ে আছে। চোখে মুখে তাদের সামুদ্রিক অভিজ্ঞতা রেখার উপচে পড়ছে যেন। মেহেব এগিয়ে গিয়ে একজন মাঝির সঙ্গে কথা বলল, চাচা একটু ঘুরিয়ে আনা যাবে? হ্যাঁ, কিন্তু বেশি দূর যাইতে পারুম না, জোরে জোরে হাওয়া বইতাছে। মেহেব সাই জানিয়ে ভেজা বালু থেকে কাঠের সরু পাটাতনে পা রাখলো। নৌকাটা তৎক্ষণাৎ মৃদু ছন্দে দুলে উঠল। মেহেরান ভয়ে শক্ত করে দুহাতে মেহেবের গলা জড়িয়ে ধরলো। পড়ে যাবে না তো চাচ্ছু? আমি আছি তো, কিছু হবে না। মেহেব নৌকায় উঠে দাঁড়িয়ে হাত বাড়ালো মায়ার দিকে। মায়া সতর্ক ভঙ্গিতে মেহেবের বাড়ানো হাত ধরে নৌকায় উঠে এলো। তিনজন নৌকার ভিতরে রাখা ছোট কাঠের তৈরি পাটাতনে বিছানো শীতল পাঠিতে গিয়ে বসলো। আস্তে ধীরে তীর ছাড়িয়ে নৌকা এগিয়ে চলল উত্তাল সমুদ্রের জলরাশির বুকে। নৌকার তলার সঙ্গে জলের ঘর্ষণে ছলাৎ ছলাৎ শব্দ তুলছে। মেহেরান দূরের অথই জলে আঙ্গুল তাক করে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, মামনি আমরা কি এখন সমুদ্রের মাঝখানে? মায়া মৃদু হেসে ওর মাথায় ঘন ব্রাউন চুলে হাত চালিয়ে বলল, না শোনা, একটু দূরে এসেছি মাত্র। মেহেবের মুগ্ধ দৃষ্টি নিবদ্ধ মায়ার উপর। ঝোড়ো হাওয়ার
ঝাপটায় মায়ার এলোমেলোভাবে উঠতে থাকা চুলের একাংশ এসে বাড়ি খাচ্ছে ওর চোখে মুখে, অথচ মেয়েটার সেদিকে ধ্যান নেই। সে আগ্রহী চোখে চারপাশটা পরখ করছে আর মাঝে মধ্যে বাচ্চা ছেলেটার প্রশ্নের জবাব দিচ্ছে। মেহেব আনমনে কয়েকটা শুষ্ক ঢোক গিলে ফেললো। ও দৃষ্টি সরিয়ে দূরের বিস্তৃত জলরাশির দিকে তাকালো। মেয়েটার মোহনীয় রূপে ওর চোখ দুটো ঝলসে যাবার উপক্রম। এভাবে আর কিছুক্ষণ তাকিয়ে থাকলে দেখা যাবে নির্ঘাত কোনো একটা অঘটন ঘটে ফেলেছে। তার থেকে ভালো আপাতত উত্তাল সমুদ্রের দিকে তাকিয়ে থেকে মুহূর্তটুকু অনুভব করা। সমুদ্রের এই দিকটা তুলনামূলকভাবে বেশ নিরিবিলি, মানুষের কোলাহল নেই বললেই চলে। মধুর হাত ধরে সমুদ্রের কিনারা ঘেঁষে হাঁটছে জাওয়াদ। ভেজা বালুর ওপর পাশাপাশি পায়ের ছাপ পড়ছে দুজনার। জাওয়াদের দৃষ্টি নিবদ্ধ তার প্রেয়সীর ওপর। টকটকে লাল জামদানিতে মোড়ানো মোহনীয় রূপের অধিকারী মেয়েটাকে এই মুহূর্তে অপ্সরার মতো লাগছে। কোমর ছাপিয়ে নামা খোলা চুলগুলো বাতাসের ছন্দে উঠছে এলোমেলো ছন্দে। সন্ধ্যার আলোয় কাজল টানা হরিণী গভীর চোখ দুটোর ভেতরে যেন পুরো আস্ত একটা বিল ঢুকে আছে। নরম গোলাপি অধর রাঙানো সন্ধ্যার লালিমার ন্যায় টকটকে লাল লিপস্টিকে সামনের বিস্তৃত উত্তাল জলরাশির দিকে তাকিয়ে থাকা মেয়েটি ঠিকই পাচ্ছে দৃষ্টির ঘোরতা। মধু আর না পেরে শেষমেশ বলেই ফেললো, কি দেখছেন অমন করে বলুন তো? তখন থেকে দেখছি শুধু আমার দিকেই তাকিয়ে আছেন। মেয়েটার নাজুক কণ্ঠে ছুড়ে দেওয়া বাক্য জাওয়াদ মৃদু হাসলো। আজকের তারিখটা মনে আছে তোমার? মধু ভ্রু কুচকালো, একটু ভেবে নিয়ে বলল, আজ কেন, কি আছে আজ? আজ থেকে ঠিক 6 বছর আগে এই দিনটাই তোমার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল। মধুর বিস্ময় নিয়ে জাওয়াদের দিকে তাকালো। আপনার মনে আছে আজকের দিনটার কথা? হ্যাঁ, যদিও তখন আমি প্রায় অচেতন ছিলাম। এরপরে অবশ্য তোমাকে খুঁজে পেতে আমার 3 সপ্তাহের মতো সময় লেগেছিল। প্রতি উত্তরে মধু মৃদু হাসলো। জাওয়াদ ফের বলল, চলো এখন। কোথায়? হোটেলে। এখন? আর একটু থাকি না, জায়গাটা কত সুন্দর লাগছে। মায়া মেহেবকেও তো দেখা যাচ্ছে না। ওরা আসুক, একসাথে যাব। কোনো প্রয়োজন নেই, ওরা এখনো আসেনি বলেই যেতে চাচ্ছি। মানে? গেলেই দেখতে পাবে। বাক্যটা মধুর উদ্দেশ্যে ছুড়ে দিয়ে জাওয়াদ ওকে তৎক্ষণাৎ কোলে তুলে নিল। আচমকা জাওয়াদের এহেন আচরণে হকচকিয়ে গেল মধু। ও নেমে যাওয়ার জন্য ছটফট করে উঠল। আরে কি করছেন কি? নামান আমাকে, আশেপাশের মানুষ দেখছে। আই ডোন্ট কেয়ার। তোমাকে আশেপাশে নজর দিতে কে বলেছে? তুমি কেবল আমার দিকে নজর দাও। মধু হত বিহবল হয়ে গেল। ও ইতস্ততভাবে চারপাশে তাকিয়ে দেখলো অনেকে কোনা চোখে ওদের দিকে তাকিয়ে আছে। মধু লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। এই লোকটা না হয় নির্লজ্জের কাতারে নাম লিখিয়েছে, কিন্তু মধু তো এমন না। ওর ইচ্ছে করছে মাটির নিচে ঢুকে যেতে। জাওয়াদ ওকে কোলে নিয়ে গাড়ির দিকে এগিয়ে চলল। পুরোটা সময় মধু একবারের জন্যেও আশেপাশে তাকালো না। ও চুপচাপ মাথা নিচু করে জাওয়াদের প্রশস্ত সুঠাম বুকের মাঝে মুখ গুজে রাখলো। গাড়িতে এসে মধুকে ড্রাইভিং সিটের পাশের সিটে বসিয়ে দিয়ে পকেট থেকে ফোন বের করে মেহেবকে কল দিল। অপর প্রান্ত থেকে কল রিসিভ হতেই জাওয়াদ গম্ভীর কণ্ঠে শুধালো, আমি মধুকে নিয়ে ফিরে যাচ্ছি, তুই মায়া ও জাফরানকে নিয়ে চলে আসিস। মেহেবকে কিছু বলার সুযোগ না দিয়ে জাওয়াদ সঙ্গে সঙ্গে কল কেটে দিল। আশেপাশে একবার তাকিয়ে সামনের ছোট একটা শপ থেকে 1 বোতল মিনারেল ওয়াটার কিনে গাড়িতে উঠে বসলো। ইঞ্জিন স্টার্ট দিয়ে মধুর দিকে এক ঝলক তাকিয়ে সামনের রাস্তায় দৃষ্টি নিবদ্ধ করলো। মধু ভ্রুকুচকে বিরক্ত চোখে জাওয়াদের দিকে তাকিয়ে আছে। জাওয়াদ নিম্নাষ্ঠ কামড়ে ধরে এক মুহূর্ত ভাবলো, অতপর দুষ্টু কণ্ঠে শুধালো, এভাবে তাকিয়ে থাকলে তো খেয়ে ফেলতে ইচ্ছে করবে জান। মধু ঠোঁট টিপে তেজদীপ্ত কণ্ঠে শুধালো, চুপ করুন অসভ্য লোক, সবসময় শুধু আজে বাজে কথা। মধুর মাত্রাতিরিক্ত বিরক্ত ভাব বুঝতে পেরে জাওয়াদ আর কথা বাড়ালো না। প্ল্যান মাফিক সবকিছুই যদি ঠিকঠাক থাকে তবে ওর অ্যারেঞ্জ করা সারপ্রাইজ পেয়ে মেয়েটা যে কি পরিমাণ খুশি হবে ভাবতেই মুচকি হাসলো জাওয়াদ। মধু মুখ ঘুরিয়ে জানালার বাইরে তাকালো। এই লোকটার সবকিছুতেই বাড়াবাড়ি। কোথায় ভাবলো সমুদ্র পাড়ে একটু হাঁটবে, গল্প করবে, সময়টা উপভোগ করবে, তা না করে ওকে হোটেলে নিয়ে যাচ্ছে। এখন হোটেলে গিয়ে কি করবে? ও বসে বসে মশা মারবে? প্রায় আধা ঘন্টা ড্রাইভিং শেষে গাড়িটা এসে থামলো একটা নিরিবিলি জায়গায়। চারপাশে সারি সারি বড় বড় নারিকেল গাছ ছাড়া তেমন কিছুই চোখে পড়ছে না। মধু জানালার বাইরে তাকিয়ে অবাক হয়ে বলল, এটা তো হোটেল না, কোথায় এসেছি আমরা? জাওয়াদ ইঞ্জিন বন্ধ করে শান্ত গলায় বলল, আগে আমার সাথে চলো, গেলেই দেখতে পাবে। মধু প্রতি উত্তর করলো না। দুজনে গাড়ি থেকে নেমে পাশাপাশি দাঁড়াতেই জাওয়াদ পকেট থেকে একটা রুমাল বের করে মধুর চোখ দুটো বেঁধে দিল। আরে কি করছেন? চোখ বাঁধছেন কেন? কথা বলো না, চুপচাপ আমার সাথে চলো। জাওয়াদ মধুর হাত ধরে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলল। কিছু দূর এগোতেই জাওয়াদের চোখ পড়ল কাঠের তৈরি ছোট্ট ঘরটা। বাইরেটা ছোট ছোট ফেয়ারি লাইট দিয়ে সাজানো। দরজার সামনে টাঙানো ফিনফিনে সাদা পর্দাগুলো মৃদু ছন্দে দুলছে। জাওয়াদ ঘরের
দরজা ঠেলে মধুকে নিয়ে আস্তে ধীরে ভিতরে ঢুলল। কাঠের তৈরি মেঝের ওপর গোলাপি আর সাদা ফুলের পাপড়ি ছড়ানো, ডান কর্নার বরাবর রয়েছে সাদা কুশন কভারে মোড়ানো একটা ছোট সাইজের বিছানা। রুমের মাঝখানে রাখা ছোট কাচের টেবিলের উপর সাজানো একটা চকলেট কেক ও বেশ কয়েকটা সুগন্ধি ক্যান্ডেল। জাওয়াদ একটা গভীর শ্বাস টেনে মধুর চোখ থেকে রুমাল খুলে ফেলল। চারপাশে তাকাতে মধু কয়েক মুহূর্তের জন্য বিস্ময়ে কথা বলতেই ভুলে গেল। জাওয়াদ মুচকি হেসে বলল, ভালো লেগেছে? এসব এসব কি? জাওয়াদ এক মুহূর্ত থেমে কোনো রকম দ্বিধা ছাড়াই মধুর সামনে হাঁটু গেড়ে বসলো। পর মুহূর্তে পকেট থেকে বের করে আনলো একটা ছোট্ট ভেলভেটের বক্স। বক্স খুলতেই ঝলমল করে উঠলো একটা ক্লাসিক ডিজাইনের আকর্ষণীয় ডায়মন্ড রিং। জাওয়াদ একটা গভীর শ্বাস টেনে ভারী কণ্ঠে শুধালো, আমার রংহীন অর্থহীন জীবনে তুমি প্রথম রং হয়ে এসেছো। বিশৃঙ্খল জীবনটাকে তুমি নিজের হাতে সাজিয়েছো। আমার নির্জীব জীবনে প্রাণের সঞ্চার ঘটিয়েছো। ধন্যবাদ আমার জীবনে আসার জন্য। ধন্যবাদ আমাকে পূর্ণ করার জন্য। ধন্যবাদ আমাকে একটা ছোট্ট পৃথিবী দেওয়ার জন্য। ধন্যবাদ সবশেষে ধন্যবাদ আমার সন্তানের মা হওয়ার জন্য। আমি প্রতিটি দিন তোমাকে নতুন করে চাই। আজ কাল আর আজন্মকাল আমি তোমাকেই চাই। তুমি কি আরো একবার আমার হাতটা ধরবে? সুখে দুঃখে রাগে অভিমানে হাসিতে কান্নায় আমার সাথে থাকবে? নিঃশব্দ কয়েক সেকেন্ড অতিক্রম শেষে মধু তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়লো জাওয়াদের সুঠাম প্রশস্ত বক্ষস্থলের মাঝে। আকস্মিক এভাবে ছড়িয়ে ধরাতে জাওয়াদ টাল সামলাতে না পেরে খানিকটা পেছনে হেলে পড়ল। মধু পাগলের মতো জাওয়াদের পুরো মুখ একের পর এক চুমুতে সিক্ত করে তুলল। জাওয়াদ মুচকি হেসে মধুর অনামিকা আঙ্গুলে আংটিটা পরিয়ে দিয়ে বলল, থামো এবার। শখানিক তো হয়ে গেছে, এবার তো অন্য কিছু করতে ইচ্ছে করবে। জাওয়াদের কথায় সম্বিত ফিরে পেল মধুর। ও দ্রুত জাওয়াদকে ছেড়ে উঠে দাঁড়ালো। কোমল গাল দুটো ইতিমধ্যে রক্তিম আভা ফুটে উঠেছে। জাওয়াদ উঠে দাঁড়িয়ে ওকে পেছন থেকে জড়িয়ে ধরতেই মধুর লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। ও অবিন্যস্ত দৃষ্টিতে এদিকে সেদিকে তাকিয়ে বলল, চলুন ফিরে যাই। মেহেরান অপেক্ষা করবে আবার। করবে না, মায়া আর মেহেব ঠিক তোমার ছেলেকে সামলে নেবে। এখন আপাতত তুমি আমাকে সামলাও। বলতে বলতে নেশাগ্রস্ত হাতে মধুর ব্লাউজের ফিতাটা টেনে খুলে ফেললো জাওয়াদ। লজ্জায় দিশেহারা মধু সিটিয়ে গেল সম্পূর্ণরূপে। জাওয়াদ অপেক্ষা করলো না, ওকে কোলে তুলে এগিয়ে গেল সোজা বিছানার দিকে। ক্ষণিকালের মধ্যেই দুজনের দমবন্ধকর উষ্ণতার মিলিত হৃদস্পন্দনের শব্দে ঘরটা উত্তাল হয়ে উঠল। চারিপাশে ধ্বনিত হলো সুমধুর ঝঙ্কার।